নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে তথাগত। আমরা আজ আবার চলে এসেছি ইউরোর ইতিহাস নিয়ে। ইউরোর ইতিহাস না, ইতিহাসের ইউরো, ইতিহাসের ইউরো। এবং সেটার পরবর্তী এপিসোড, আমরা আগের এপিসোডে 1984 ইউরো পর্যন্ত এগিয়েছিলাম। আজ আমরা তার পরের থেকে শুরু করব, মানে 1988 যে ইউরো, সেটা চলে আসছে প্রথমবার ওয়েস্ট জার্মানিতে। এখনো পর্যন্ত জার্মানি, 1988 সালে আমরা চলে এসেছি, জার্মানি এখনো ওয়েস্ট জার্মানিতে বিভক্ত। যাই হোক, 1984 যে ইউরো, সেটা আমরা আগের দিন বলছিলাম প্রচণ্ড সাকসেসফুল একটা ইউরো। সেটা পয়সাকড়ির দিক থেকে হোক, সেটা খেলার স্টাইলের দিক থেকে হোক, সেটা প্লাতিনির মতো সুপারস্টারের জন্ম দেওয়া থেকে হোক, পপুলারিটির দিক থেকে, ইকোনমির দিক থেকে, ফিনান্সিয়ালি সব দিক থেকে সব থেকে সাকসেসফুল। হ্যাঁ, একদম। এই ইউরো শুরু হওয়ার সময় আমরা যেরকম বলছিলাম, যখন জার্মানি আর কি হোস্টিং রাইটসটা পায়, তখনও পর্যন্ত জার্মানি বিভক্ত ইস্ট আর ওয়েস্টে। কিন্তু এই সময় এই বিভক্তির জন্য ইউএসএসআর এর সঙ্গে যে ওয়ারশ অ্যাক্ট আমরা জানি, আবার আমরা পলিটিক্যাল যে যেতেই হবে এই সময়টা ইউরোপ একটা খুব টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ইউরো যখনই হয় তখনই ইউরোপে কিছু না কিছু একটা পলিটিক্যাল ঘটনা ঘটে। এই সময় ইউএসএসআর এর সাথে ওয়ারশ অ্যাক্টে যে তিনটে আমরা দেখছি ইস্টার্ন ইউরোপিয়ান দেশ, চেক রিপাবলিক, তখন রিপাবলিক হয়নি, চেকোস্লোভাকিয়া, বালগেরিয়া, এরা বলেছিল যে আমরা ওয়েস্ট বার্লিনে খেলতে যাব না। সুতরাং এদের চাপে ওয়েস্ট জার্মানিতে খেলা হওয়া সত্ত্বেও বার্লিনের যে অলিম্পিক স্টেডিয়াম, সেখান থেকে কিন্তু ওদের ম্যাচগুলো সরিয়ে দিতে হয়। জার্মানির যে সমস্যা, সেটা সুরাহা করতে জার্মানিতে আসেন জার্মানির লেজেন্ডারি খেলোয়াড় ফ্রান্স বেকেনবাওয়ার, দ্য কাইজার ম্যানেজার হয়ে আসেন। যদিও এই সময় আগের যে ইউরোগুলো, তার যে সুপারস্টার কার্ল সাইন্স রুমেনিগে, শুমাকার, আলোফস মাগাত, ফিলিপস মাগাত, ফিলিপস মাগাত এরা হলো রিটায়ার করে যাচ্ছে, তখন ওরা আর এই টিমে থাকছে না। লোথার ম্যাথিউস হলো আগে ইউরোতে উনি একদম যুবক প্লেয়ার হিসেবে আমরা দেখেছিলাম, ট্যান্টালাইজিং স্কিলস। এইখানে কিন্তু লোথার ম্যাথিউস হলো অ্যাট দ্য পিক অফ হিজ পাওয়ার। এইখানে লোথার ম্যাথিউসকে মানে সবাই একটা ধরে চলছে যে কি করতে হবে। একইভাবে আরেকটা ইউরোপিয়ান হেভিওয়েট ইটালির সমস্ত যারা আর কি হেভিওয়েট আগের জেনারেশনের, তারা সবাই রিটায়ার করে যাচ্ছেন। একদম ফুটফুটে একটা নতুন স্কোয়াড আমরা দেখছি, অনেকগুলো পরিচিত নাম আসবে এখানে। মালদিনি প্রথমবার আসছেন একটা বড় টুর্নামেন্ট খেলতে, রবার্টো মানচিনি চলে আসছেন, জিয়ানলুকা ভিয়ালি আর রবার্টো মানচিনি, এরা একসঙ্গে সেরিয়াতে একটা যুগান্তকারী পার্টনারশিপ এই সময় আমরা দেখতে পাচ্ছি। তারা ক্লাব ফুটবলে খেলছেন। জিজি রিভা চলে আসছে। আরেকটা টিম যাদের সবসময় খাতায় কলমে ভালো বড় টিম হিসেবে ধরা হয়, সেই ইংল্যান্ডে সেই সময় আমরা দেখছি জন বার্নস, পিটার বিয়ার্সলি, গ্যারি লিনেকার, এইরকম অ্যাটাকিং প্লেয়ার্স, এবং অবশ্যম্ভাবীভাবে কিংবদন্তি ডিফেন্ডার একজন টনি অ্যাডামস। যদিও ইংল্যান্ডের একটা অসুবিধা ছিল এইটা যে 1985 সালে আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয় হাইসেলে। সেই হাইসেলে লিভারপুল এবং জুভেন্টাসের যে সমর্থকরা, তাদের মধ্যে একটা ব্রল হয়। আমরা আগেও বলেছি যে ফুটবল হুলিগানিজম এই সময় পিকে, এবং সেই স্টেডিয়ামে একটা মানে এতই ঝামেলা করেছে ওরা যে স্টেডিয়াম ভেঙে পড়ে গেছে, অনেকগুলো মানুষ মারা যান। ইংল্যান্ডকে সমস্ত রকমের ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্ট থেকে অনেক বছরের জন্য বাদ দিয়ে দেওয়া হয়, এবং এইটা ব্যান করে দেওয়া হয়। এবং এইটাকে বলা হচ্ছিল যে ইংল্যান্ডের যদিও ভালো টিম আছে, তারা ইউরোপে কি করবে, এই টুর্নামেন্টে কি করবে, সেটা নিয়ে লোকের একটা চিন্তা ছিল। তথাগত আমাদের বললো জার্মানি, ইটালি, ইংল্যান্ড, এই সমস্ত হেভিওয়েট টিম, যাদের দুর্দান্ত সমস্ত প্লেয়ার যাদের টিমে আছে, সেই সব টিমের কথা। কিন্তু আমরা আগের দিনই বলছিলাম যে এক একটা ইউরো এবার আমরা এক একটা প্লেয়ার বা এক একটা টিম দেখবো যে একটা অন্যরকম ফুটবল খেলছে, একটা নিজস্বতা নিয়ে আসছে, তার নামে হয়ে যাচ্ছে। এই ইউরো 1988 ইউরো আমরা যদি কারোর জন্য মনে রাখি, সেটা হচ্ছে ভ্যান বাস্তেন এবং নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডস টিমের কথা আমাদের একটু ডিটেলে বলতেই হবে, কারণ এই নেদারল্যান্ডস টিমের ম্যানেজার ছিলেন বিখ্যাত রেনে মিশেলস, যিনি তার টোটাল ফুটবলের ফর্মুলার জন্য যেটা উনি নিয়ে এসেছিলেন সেটার জন্য বিখ্যাত ছিলেন। যদিও রেনে মিশেলস আর নতুন নন, এটা ওনার নেদারল্যান্ডসের কোচ হিসেবে তৃতীয় টার্ম।
রেনে মিশেলসের ক্ষেত্রে আমরা দেখেছি এই সময় জোহান ক্রুয়েফের নানা রকম কোচিং ইনপুট, সেটাকে রেনে মিশেলস রিফিউট করছেন। উনি বলছেন যে একেবারেই সম্পর্ক ভালো না, সম্পর্ক ভালো না। শুরুর মধ্যে একটা সমস্যা চলছে। কিন্তু রেনে মিশেলস এই সময় একবার বাইরে থেকে বলেছিলেন যে ক্রয়ফ এখন ফুটবল খেলা থেকে রিটায়ার করে গেছেন, তিনি সদ্য একজন যুবক ম্যানেজার, তার এরকম খেলা সম্পর্কে যে মতামত আমি সেগুলো তো নেব না। ফলে আমরা বুঝতেই পারছি রেনে মিশেল নিজে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটি, শুধুমাত্র ফুটবলের মাঠে নয়, একটা নেদারল্যান্ডসে সামগ্রিকভাবে। সেই রেনে মিশেলস, আমাদের মনে রাখতে হবে নেদারল্যান্ডস কিন্তু এখনও পর্যন্ত কোনো সিলভার ব্যাট জেতেনি, এবং এই মিশেলসের আন্ডারে নেদারল্যান্ডস ভাবছে যে তারা প্রথম সিলভার ব্যাট জিতবে। মিশেলসকে আমরা চিনি চূড়ান্ত ডিসিপ্লিনেরিয়ান হিসেবে, একজন কঠোর। আমরা ভারতীয় ফুটবলের ইতিহাসে যখন রহিম সাহেবের কথা বলেছি, একদম তার আগে নগেন্দ্র প্রসাদের কথা বলেছি, আমরা দেখেছি যে এই ধরনের পার্সোনালিটি তারা খুব ডিসিপ্লিনেরিয়ান হন। ওনার টিচিং মেথডকে অনেক সময় ইনহিউম্যান বলেও ডিসক্রাইব করা হতো, যে অমানবিক একটা পরিশ্রম করাতেন উনি। রোনাল্ড কুম্যান একবার বলেছিলেন যে এই দিনে আমার পক্ষে 4 বেলা ট্রেনিং সেশন এর আন্ডারে করা সম্ভব না, আমি বড় জোর 2 বেলা করতে পারি, কারণ আমি হোটেলে ফিরে গিয়ে আর আমি সিঁড়ি দিয়ে নামতে পারছি না, এমন শরীরের অবস্থা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে মডার্ন ফুটবলে এখন এগুলো হয়তো নর্ম, এখন এগুলো কমন, এখন সমস্ত প্লেয়ারকেই এই একটা গ্রুসাম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা প্রথম ইম্পোর্ট করছিলেন রেনে মিশেলের মতো কোচরা, এবং রেনে মিশেল যেটা তথাগত বলছিল যে ক্রুয়েফের ব্যাপারে উনি বলেছিলেন যে ক্রুয়েফ একজন ইয়াং কোচ, আমাকে বেশি জ্ঞান না দেওয়াই হয়তো ভালো। যাই হোক, মিশেল ফোকাস করছিলেন নিজের টোটাল ফুটবলের উপর। তার প্রধান একটা কারণ ছিল এই নেদারল্যান্ডস টিমে আমরা পৃথিবীর ফুটবলের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট নেমস, সব থেকে বড় প্লেয়ারদের নিয়ে যদি একটা টিম তৈরি হয়, তার প্রথম 20-25 জনের মধ্যে নাম চলে আসবে, এবং অনেক প্লেয়ার এই টিমে ছিল, যেমন রুট খুলিক, ভ্যান বাস্তেনের কথা আমরা ইতিমধ্যেই বললাম, ফ্র্যাঙ্ক রাইকার্ড, রোনাল্ড কোমান, এবং এরা সবাই আমরা এটাও জানি পরবর্তীকালে বড় কোচও হবে। হ্যাঁ, সুতরাং সেই লেগেসি, রেনে মিশেলসের যে লেগেসি, ডাচ ফুটবলের টোটাল ফুটবলের যে লেগেসি, এরা পরবর্তীকালে বয়ে নিয়ে চলবেন সবাই। এরা ইন্টারন্যাশনাল লেভেলে সবাই একটু ইনএক্সপিরিয়েন্স ছিলেন, কিন্তু তাদের অ্যাকিউমেন্ট নিয়ে, তাদের প্লেয়ারদের অ্যাকিউমেন্ট নিয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না। কারণ তারা যে ট্যালেন্টেড ছিলেন সেটা ইতিহাস তার সাক্ষী। কারণ এই যে 3 জনের নাম বললি, এদের মধ্যে কিন্তু গুলিট 2বার ব্যালন ডিওর পাবে, ভ্যান বাস্তেন 2বার ব্যালন ডিওর পাবে, রাইকার যদিও ব্যালন ডিওর পাবে না, কিন্তু যতবার বাকিরা ব্যালন ডিওর পাবে ও সেকেন্ড থার্ড হিসেবে ফিনিশ করবে। সুতরাং এরা সবাই এই সময় নিজের মধ্য গগনে মোটামুটি ক্লাব ফুটবলে, তারা ইন্টারন্যাশনাল ফুটবলে নিজের মার্ক তৈরি করার চেষ্টা করছে। আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, ফুটবল হুলিগানিজম, যেটা নিয়ে আমরা গত 2 ইউরোর আলোচনায় বারবার চলে আসছে, ডাচ এবং ইংলিশ ফ্যানেরা এই হুলিগানিজমের জন্য সব থেকে বেশি কুখ্যাত ছিল, এবং জার্মান পুলিশ কিন্তু রীতিমতো একটা হোমওয়ার্ক করে রেডি ছিল এই হুলিগানিজমকে ট্যাকল করার জন্য। জার্মান পুলিশকে রেডি থাকতেই হতো, তার কারণ ওরা যে গ্রুপটাতে পড়েছিল সেই গ্রুপটাও খুব সাংঘাতিক গ্রুপ। কারণ প্রথম গ্রুপ এতে ছিল ওয়েস্ট জার্মানি, ইটালি, স্পেন আর ডেনমার্ক। আমরা আগেই বলেছি ওয়েস্ট জার্মানির টিম হয়তো আগের মতো অত স্কিলফুল না, কিন্তু তাদের প্লেয়ার কিন্তু ধারে ভারে পিছিয়ে নেই। তাদের কোচ ফ্রান্স বেকেনবাওয়ার, তিনি কিন্তু এই 88 ইউরোর পরে 92 বিশ্বকাপ জিতে যাবেন। লোথার ম্যাথিউস সেই বিশ্বকাপের নায়ক হবেন। ইটালির টিম আমরা বলেছি যে একদম যুব একটা টিম, ভীষণ এক্সাইটিং টিম, এবং সত্যি প্রথম ম্যাচটা ইটালি ভার্সেস জার্মানি, প্লেন্টি অফ ড্রামাস যাকে বলে, গোটা ম্যাচ জুড়ে খালি নাটক। ঠিক আছে, প্রথমে কি হয় যে এই খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে একটা রেফারি একটা কি বলবো, একটা কন্ট্রোভার্সিয়াল একটা ডিসিশন দিয়ে দেয়, বক্সের মধ্যে থেকে একটা হ্যান্ডবলকে পেনাল্টি না দিয়ে সে একটা ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে দেয়। এবার জার্মানি যখন সে ফ্রি কিকটা মারতে যাবে, সেই সময় হঠাৎ দেখা যায় যে টিভির যে ক্যামেরাম্যান, তিনি আর ফোকাস করতে পারছেন না। ঠিক আছে, তিনি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছেন। সেটা সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল ইতিহাস হিসেবে থেকে যাবে, কারণ এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা দর্শকরাও দেখতে পাচ্ছে না, দর্শকরা দেখতে পাচ্ছে না। আবার যখন টিভি ক্যামেরা ফিরে আসছে, তখন দেখছে ব্রেহেমে, আন্দ্রে ব্রেহেমে, আমাদের বিখ্যাত লেফট ব্যাক আন্দ্রে ব্রেহেমে গোল করে ফেলেছে। ঠিক আছে, যাই হোক, 1 গোলে এগিয়েছিল জার্মানি, কিন্তু রবার্টো মানচিনি, আমরা বলছি রবার্টো মানচিনিকে আমরা সবাই চিনি ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে, কিন্তু তিনি কিন্তু একজন লিথাল স্ট্রাইকার ছিলেন। তিনি যদিও তিনি বালোতেলিকে ম্যানেজ করেছেন, মানচিনির কিন্তু মেজাজও ছিল বালোতেলির মতো।
তিনি কিন্তু ওরকমই নটোরিয়াস ছিলেন। যাই হোক, মানে বাথরুমে পটকা জ্বালাতেন না, কিন্তু মেজাজটা গোলের ওরকম সামনে ছিল। গিয়ে কি উনি না, নানাভাবে ফিনিশ করার চেষ্টা করতেন। দুর্ধর্ষ ফিনিশার ছিলেন। যাই হোক, এই ম্যাচটা 1-1 গোলে শেষ হয় এবং জার্মানি এবং ইটালি দুজনেই যে বাকি যে ম্যাচগুলো ডেনমার্ক এবং স্পেন এদেরকে হেলায় হারিয়ে জার্মানি 1 আর ইটালি 2 হিসেবে গ্রুপ এতে ফিনিশ করে। এবং গ্রুপ এ তে আমরা যেমন দেখছি কোনো কন্ট্রোভার্সি ছিল না, ইন দ্য সেন্স যে দুটো টিম ফেভারিট তারা ইজিলি নিজেদের ম্যাচগুলো জিতে, একটা তাদের মধ্যে যে ম্যাচটা সেটা ড্র হয় এবং বাকি ম্যাচগুলো জিতে ফার্স্ট এবং সেকেন্ড হয়ে কোয়ালিফাই করেছে। গ্রুপ টুর বা গ্রুপ বি এর পুরো গল্পটাই আলাদা, কারণ 4টে টিম ইউএসএসআর, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। এবার আমরা জানি যে ইউএসএসআর প্রথম থেকে ইউরোর শুরু থেকেই একটা খুব লিথল টিম, প্রতিবারই সেমিফাইনাল যাওয়ার একটা প্রবল দাবিদার হিসেবে থাকে। ইংল্যান্ড এই সময় ভালো টিম, তথাগত ইতিমধ্যেই বলেছি, নেদারল্যান্ডসের কথা আমি বললাম। আয়ারল্যান্ড হয়তো একটু কমা টিম, কিন্তু আমরা দেখব যে আয়ারল্যান্ডও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সুতরাং এটাকে আমরা নির্দ্বিধায় গ্রুপ অফ ডেথ বলে নিতেই পারি। হ্যাঁ, নেদারল্যান্ড এবং ইংল্যান্ড দুজনেই ফেভারিট ছিল, কিন্তু দুজনেই নিজের প্রথম ম্যাচ হারে, নেদারল্যান্ডও হারে, ইংল্যান্ডও হারে। ইউএসএসআর নিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে দেয় এবং ইংল্যান্ড আয়ারল্যান্ডের কাছে স্টান্ড হয়। এবার গ্রেট ব্রিটেনের এই যে দেশগুলো একে অন্যের সাথে খেললে একটা অন্য রকমের উত্তেজনা মানসিকতা কাজ করে, সেইখান থেকেই দাঁড়িয়ে হয়তো আয়ারল্যান্ড যেটাকে বলে আরো বেশি চেগেছিল। হ্যাঁ, মানে বলা যায় না, মানে এইখানে আমি সবসময় দেখেছি যখন এই কটা এই মানে কি বলবো ব্রিটিশ আইলসের যে দেশগুলো তার মধ্যে খেলা হয় তখন কিন্তু এক্সাইটিং খেলা হয় এবং আয়ারল্যান্ডকে কেউ কোনো চান্স দেয়নি, কিন্তু আয়ারল্যান্ড এই ম্যাচটা জিতে যায়। সুতরাং আয়ারল্যান্ড এবং ইউএসএসআর গোয়িং এগেনস্ট অল দ্য অডস প্রথম দুটো ম্যাচ জিতে যায়। এরপর যার ফলে ইংল্যান্ড ভার্সেস হল্যান্ড, যেটা পরবর্তী খেলা, সেটা স্বাভাবিকভাবে একটা নকআউট ম্যাচে পরিণত হয়, যে এই ম্যাচটা যে জিতবে বা যে হারবে সে এলিমিনেট হবেই ফর শিওর। এবং এই ম্যাচটা নেদারল্যান্ড নিজের বিলিংয়ের প্রতি জাস্টিস করে এবং যাচ্ছে নিয়ে দেয়, এবং ইংল্যান্ড নিজের ইতিহাসের প্রতি জাস্টিস করে, ইতিহাস বর্তমান এবং ভবিষ্যতের প্রতি জাস্টিস করে ইংল্যান্ড যেভাবে বড় টুর্নামেন্টে হেরে যায় সেরকমভাবেই নেদারল্যান্ডসের কাছে 3-1 গোলে এই ম্যাচটা হার। এবং ভ্যান বাস্তেন, আমরা বলছিলাম যে এক একজন প্লেয়ারের নামে, যেমন প্লাতিনির নামে 84, ভ্যান বাস্তেন এই ম্যাচে হ্যাটট্রিক করে, সুতরাং হ্যাটট্রিকটা কমন। প্লাতিনিও গ্রুপ স্টেজে হ্যাটট্রিক করেছিল, ভ্যান বাস্তেনের আমরা দেখতে পাই একটা হ্যাটট্রিক। আয়ারল্যান্ড কিন্তু আবারও ইউএসএসআরকে আটকে দেয়, সেকেন্ড ম্যাচে ইউএসএসআর এর সাথে ড্র। ইংল্যান্ডকে ইউএসএসআর হারিয়ে দেয়, ইংল্যান্ড নেদারল্যান্ডের কাছে হেরে। আমরা বুঝতেই পারছি কমপ্লিটলি শ্যাম্বলস একটা টিম যাকে বলে। ইংল্যান্ড কিছুই আর করে উঠতে পারে না, 3-1 গোলে হারে ইউএসএসআর এর কাছে ইংল্যান্ড, যার ফলে লাস্ট ফিনিশ করে গ্রুপে। আয়ারল্যান্ড নট ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু লাস্ট ফিনিশ করে। আয়ারল্যান্ড থার্ড হয়, একটা কমেন্ডেবল রেজাল্ট আয়ারল্যান্ডের জন্য। নেদারল্যান্ড আয়ারল্যান্ডকে হারায় এবং নেদারল্যান্ড ফার্স্ট হয়, আয়ারল্যান্ড সেকেন্ড হয়। তাহলে সেমিফাইনাল কি হচ্ছে? ইউএসএসআর ফার্স্ট হয়, নেদারল্যান্ড সেকেন্ড হয়, আয়ারল্যান্ড। হ্যাঁ, নেদারল্যান্ডস যে সেকেন্ড হয়ে উঠেছিল ওই জন্যই নেদারল্যান্ডসকে ওয়েস্ট জার্মানির সাথে খেলতে হলো, নাহলে কিন্তু ফাইনাল হয়তো আমরা দেখতে পেতাম ওয়েস্ট জার্মানি আর নেদারল্যান্ডস, কিন্তু এটা সেমিফাইনালেই চলে আসছে। গ্রুপ স্টেজে একটা আপসেট একটা হয়েছে। নেদারল্যান্ডস ওয়েস্ট জার্মানি আমরা সবাই জানি 74 সাল থেকে এদের এই রাইভালরি চলছে। বেশিরভাগ সময় জার্মানি জিতেছে, নেদারল্যান্ডস অনেক চেষ্টা করেও হয়তো বেটার ফুটবল খেলেছে কিন্তু জার্মানিকে হারাতে পারছে না বড় স্টেজে। কিন্তু এই ম্যাচে নেদারল্যান্ডসের যে ফর্ম সেই দেখে কিন্তু জার্মানির যে কোচ বেকেনবাওয়ার তিনিও অতি সাবধানী হয়ে মন্তব্য করতে শুরু করেছিলেন আগে থেকে। জার্মানরা আমরা এই সব দিকে দেখি যে জার্মান কোচটা কিন্তু প্লেয়াররা কিন্তু অনেক বেশি অনেস্ট, মিডিয়ার সামনে যেটা তাদের মনে হয় সেটাই ভালো, কোনো পলিটিক্যাল কারেক্টনেসের অত ধারে না তারা। বেকেনবাওয়ার ওপেনলি বলেছিলেন যে নেদারল্যান্ডসের থেকে বরং আয়ারল্যান্ডকে পেলে আমাদের ভালো হতো। সেটা স্বভাব, সেটাই সত্যি কথা। হ্যাঁ, তো বেকেনবাওয়ারের এই কথার জন্যই কিনা কে জানে জার্মানি এই ম্যাচটা কিন্তু অনেক স্লো স্টার্ট করে এবং হয়তো জার্মানির এই স্লো স্টার্টের জন্য কনফিউজে নেদারল্যান্ডসে খুব স্লো স্টার্ট করে এবং তার ফলে কি দেখা যাচ্ছে যে একটা ফার্স্ট হাফ হচ্ছে যেটা নীল এবং প্রচণ্ড ডাল একটা ফার্স্ট হাফ হচ্ছে। রেনেশ মিশেলস তিনি ভোকাল টনিকের জন্য বিখ্যাত ছিলেন, তিনি হয়তো ড্রেসিং রুমে ফিরে গিয়ে আবার কিছু ভোকাল টনিক দেন, কিন্তু মজার কথা হচ্ছে যখন তিনি বেরিয়ে আসছেন ড্রেসিং রুম থেকে তখন গোটা জার্মান গ্যালারি, হোম গ্রাউন্ডের যে গ্যালারি, তাকে ইঙ্গিত মানে তার উদ্দেশ্যে নানা রকম বিদ্রুপাত্মক কথাবার্তা ছড়িয়ে দেয়, প্রচণ্ড মানে গালাগালি করে আর কি যাকে বলা হয়। এবং তাতে তখন এনার বয়স প্রায় 70 পেরিয়ে গেছে রেনেশ মিশেলসের বয়স, এবং তিনি তার সংযম হারিয়ে তিনি দর্শকদের দিকে তাকিয়ে তার হাতের যে মধ্যমা সেটা তাদের দিকে দেখিয়ে একটা বড় কন্ট্রোভার্সি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যাই হোক,
এই মাঠের বাইরে যে উত্তেজনা হচ্ছে সেটা ছাপ আমরা দেখছি মাঠের মধ্যেও পড়ছে। কিভাবে হচ্ছে যে জার্মানি এখানে এই ম্যাচে লিড নিয়ে নিচ্ছে একটা পেনাল্টি থেকে, এবং সেই পেনাল্টিটা হয় না, ঠিক আছে, মানে ডিবেটেবল বললে কম বলা হয়, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল। 1-0 লিড নিয়ে নিচ্ছে, ঠিক তার পরের মুহূর্তে নেদারল্যান্ডস একটা পেনাল্টি পাচ্ছে, যেটা হলো আগের পেনাল্টিটার থেকেও বেশি ডিবেটেবল এবং কন্ট্রোভার্সিয়াল। এবং কোম্যান যথারীতি, কোম্যান বোধ হয় আমার যত জানা আছে নিজের জীবনে খুব কম পেনাল্টি মিস করেছেন, পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে তাকে ধরা হয়। 1-1 খেলা মনে হচ্ছে যে এবার এক্সট্রা টাইমে চলে যাবে, কিন্তু তুই যেরকম বললি, যেরকম 84 ইউরোতে আমরা দেখেছি প্লাতিনিকে ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসতে, এখানেও আমরা দেখছি মার্কো ভ্যান বাস্তেন 89 মিনিটে একদম শেষ মুহূর্তে এসে একটা সুন্দর গোল করে ম্যাচটা 2-1 জিতে যাচ্ছে নেদারল্যান্ডস। 1974 বিশ্বকাপের যে হার হয়েছিল নেদারল্যান্ডসের এই জার্মানি টিমের কাছে, সেটার বদলে একটা মিষ্টি একটা রিভেঞ্জ এখানে নেদারল্যান্ডস নিয়ে নিচ্ছে। আমরা বিভিন্ন অ্যাকাউন্টে এটা দেখতে পাচ্ছি যে এই নেদারল্যান্ডস টিম পরবর্তী জেতার পরে বলছে যে সেমিফাইনালের জেতাটা তাদের কাছে ফাইনালের জেতার থেকেও বেশি ইম্পর্টেন্ট। একদম সেমিফাইনাল জেতার যে সেলিব্রেশন সেটা অনেক দিন পর্যন্ত চলে, সেটাই বরং সব থেকে বড় সেলিব্রেশন ছিল। একদম কারণ জার্মানি ছিল, জার্মানির রাইভালরিটা বুঝতে হবে। যাই হোক, তো দ্বিতীয় সেমিফাইনাল ইউএসএসআর ভার্সেস ইটালি। এইখানে কিন্তু ইটালির যে স্কিলফুল, আমরা যেটা বলি ইউথফুল খেলা, সেটা আমরা দেখছি যে ইউএসএসআর এর যে পাওয়ার প্লে, তাদের যে ফিজিক্যাল খেলা, যে গতির খেলা, তার কাছে হেরে যাচ্ছে। ইউএসএসআর রীতিমতো ডমিনেট করছে এই বাচ্চা যুবক ইটালিয়ান টিমকে, এবং 2-0 গোলে ইউএসএসআর জিতে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে ফাইনাল। এবার ইউএসএসআর নেদারল্যান্ডস যে ফাইনাল, একই গ্রুপে ছিল ইউএসএসআর নেদারল্যান্ডস, তারা দুজনেই আবার ফাইনালে উঠেছে। এবং মনে রাখতে হবে যে ইউএসএসআর কিন্তু একটা আপসেট করেছিল প্রথমে নেদারল্যান্ডসকে, সুতরাং সেটা নিশ্চয়ই নেদারল্যান্ডসের মাথায় ছিল, রেনে মিশেলের মাথায় ছিল। এবং ফাইনালের আগে এই মাথায় থাকার জন্যই একটা খুব মজার গল্প আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালের আগে সমস্ত নেদারল্যান্ডের প্লেয়াররা মিলে রেনে মিশেলকে একটা ঘড়ি গিফট করে। রেনে মিশেল বলেন নিজের স্টাইলে যে আমরা যদি এই ম্যাচটা জিততে না পারি, এই গিফটটা আমি ফেরত দিয়ে দেবো, সুতরাং এই গিফটটা আমার কাছে থাকা তোমাদের দায়িত্ব। এই ভোকাল টনিকের জন্য বিখ্যাত, এটা হয়তো ভোকাল টনিক হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি নানা ম্যাচের আগে এরকম বিখ্যাত গল্প আমরা দেখতে পাই। রেনে মিশেল খুব ইমোশনালও হয়ে পড়েছিলেন, উনি প্রায় কেঁদে ফেলছিলেন, ওনার চোখে জল চলে আসে। যাই হোক, আমরা যদি ফাইনাল খেলাটায় আসি, ইউএসএসআর খেলাটা খুব ভালো শুরু করেছে। প্রথম দিকে বেশ কয়েকটা চান্স পায়, একদম খেলার প্রথম 10 মিনিটের মধ্যে একটা দুটো চান্স মিস করে ইউএসএসআর। সুতরাং লিথাল মনে হচ্ছিল যে গ্রুপ স্টেজের যে খেলা সেটার একটা পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু এই যে নেদারল্যান্ডস টিম ইন্ডিভিজুয়ালিও যদি দেখা যায় বা টিম হিসাবেও যদি দেখা যায়, খেলার স্টাইল হিসাবে প্রতিটা পজিশনে আমরা জানি বিখ্যাত সেন্টার ব্যাক জুটি এবং অ্যাটাকিং প্লেয়ার যাদের কথা আমরা বললাম ইতিমধ্যে, রাইকার্ড, রুট গুলিট এবং ভ্যান বাস্তেন, এদের সবাই মিলে নেদারল্যান্ড টিমের কোয়ালিটি অনেক বেড়েছে এবং সেই কোয়ালিটি আস্তে আস্তে রিফ্লেক্ট করতে শুরু করে। কারণ রুট গুলিট সেকেন্ড হাফে গিয়ে ফার্স্ট গোল পেয়ে যায়, প্রথম গোল পেয়ে গিয়ে 1-0 গোলের লিড করে। কিন্তু সেই প্রথম গোলের জন্য এই ফাইনালটা আমরা মনে রাখি না, আমরা সবাই এই ফাইনালটা মনে রাখি সেকেন্ড গোলের জন্য। কারণ সেকেন্ড গোল ভ্যান বাস্তেনের সেই বিখ্যাত গোল, একটা মিসটাইমড ক্রস বলা যায়, ক্রসটা হয়তো খুব ভালো ক্রস ছিল না, ভাগ্যিস মিসটাইমড, এবং সেই মিসটাইমড ক্রস থেকে অলমোস্ট একটা জিরো অ্যাঙ্গেলে ভ্যান বাস্তেন গিয়ে সেই বিখ্যাত ভলি, এবং সেই ভলি থেকে টপ কর্নার গোল। এবং সেই গোল শুধু যে ইউরোর ইতিহাসে নয়, ওয়ার্ল্ড ফুটবলের ইতিহাসে একটা আইকনিক মুহূর্ত হয়ে থেকে গেছে। এবং আমরা সবাই যখন গ্রেটেস্ট গোলস ইন হিস্ট্রি তার একটা তালিকা আসে, তার মধ্যে এই গোলটা থাকবে, টপ 10-এর মধ্যে এই গোলটা থাকে। এরপরে ইউএসএসআর হাল ছেড়ে দেয়নি, একটা পেনাল্টি পায়, সেই পেনাল্টিটা মিস করে, কিন্তু স্বাভাবিকভাবেই মোমেন্টাম নেদারল্যান্ডসের সাথে ছিল, হয়তো সেই গোলটা স্কোর করলেও খেলার ফল কিছু আলাদা হতো না। ফলে 2-0 গোলে নেদারল্যান্ডস এই ম্যাচ জিতে নেয় এবং নেদারল্যান্ডস নিজের ইতিহাসের প্রথম বড় ট্রফি এবং এখনও পর্যন্ত নেদারল্যান্ডসের ইতিহাসে একমাত্র বড় ট্রফি 1988 ইউরোতে জিতে ফেলে। এই 1988 যে ইউরো, এর ফলে কিন্তু এই যে প্লেয়াররা রোনাল্ড কোমেন, রুট গুলিট, মার্কো ভ্যান বাস্তেন, ফ্র্যাঙ্ক রাইকার্ড, এরা কিন্তু তখনও যুবক, কিন্তু এরা মাথায় রাখতে হবে, এরা কিন্তু তখনও ক্লাব লেভেলে প্রতিষ্ঠিত প্লেয়ার নন।
এরা কিন্তু গ্লোবাল সুপারস্টারে পরিণত হচ্ছেন। এবং পরে আমরা দেখব যে আরিগো সাচির যে বিখ্যাত এসি মিলান টিম, এই সবাইকেই প্রায় আমরা সেই টিমে দেখবো এবং তারা পরপর 2বার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, তারা সিরিয়াতে ডমিনেট করবে। 1988 যে ইউরো এই জন্যে মনে রাখে সবাই, এই যে স্কিলফুল খেলা, হাই ক্লাস ফুটবল, মডার্ন সফিস্টিকেশন ট্যাকটিক্সের, রেনেশ মিশেলসের কথা আমরা বলছিলাম, ফ্রান্স বেকেনবাওয়ারের যে ট্যাকটিক্স সেই কথা বলছিলাম, কিন্তু এইগুলোর জন্য মনে রাখে। 1992 ইউরোটা লোকে কি জন্য মনে রাখে, সেইটার আলোচনায় যদি আমরা এবার আসি। 1992 ইউরোটা হলো অনেকগুলো ঝামেলা দিয়ে শুরু হয়েছিল। প্রথমত হলো যে সুইডেনে এই 92 ইউরো সুইডেনকে দায়িত্ব দেওয়া হয় যে তারা হোস্ট করুক। 1958 পরে সুইডেন এই প্রথমবার একটা বড় টুর্নামেন্ট হোস্ট করবে, কিন্তু দেশটা তো ছোট, তাই তো বেশি ফুটবলের স্টেডিয়াম নেই, মাত্র 4টে স্টেডিয়ামে কিন্তু এই সবকটা খেলা হয়েছিল। ইউএসএসআর কিন্তু 92 সালে আমরা দেখছি যে আস্তে আস্তে ডিসইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, গর্বাচেবের আমল চলে আসছে, ইউএসএসআর থেকে ছোট 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 অনেকগুলো দেশ, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, একদমই ভেঙে যাচ্ছে। কিন্তু তারা ফুটবল টুর্নামেন্টটায় তারা পার্টিসিপেট করছে, যদি ইউএসএসআর টিম নিয়ে নয়, তারা একটা, কারণ কোয়ালিফিকেশনটা খেলা হওয়ার পরে এই ব্রেকআপ প্রসেসটা, যখন কোয়ালিফিকেশন চলছিল তখন ইউএসএসআর ছিল, ফলে তারা একটা টিম হিসেবেই কোয়ালিফাই করে, কিন্তু তাদের নাম চেঞ্জ হয়ে যায়, তারা নাম নেয় সিআইএস ফুটবল ফেডারেশন, যেটাকে বলি আমরা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এরা কিন্তু সাদা জার্সি পরে খেলবে ঠিক করে, ইউএসএসআর এর তথাকথিত লাল জার্সি সেটাকে তারা ত্যাগ করেছে ঠিক করে যে লাল জার্সি পরে খেলবে। যদিও বার্লিন ওয়াল আমরা দেখেছিলাম গত ইউরোতে তখনও খাড়া আছে, এই ইউরোতে কিন্তু বার্লিন ওয়ালও পড়ে যাচ্ছে। ইউনিফিকেশন অফ ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি হলেও ফুটবলে ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি ইউনিফিকেশন কিন্তু আমরা দেখছি না, কারণ এই ইউরোতে দেখছি না, এখন অব্দি দেখছি না। ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি ফুটবল টিম কিন্তু কোয়ালিফিকেশনেও এরা একই গ্রুপে ছিল, এবং ওয়েস্ট জার্মানি এই গ্রুপের কোয়ালিফিকেশন গ্রুপে টপ করে ইউরোর মূল পর্যায়ে পৌঁছে যায়। হ্যাঁ, এবং এই পলিটিক্যাল টার্মোয়েল যে শুধু জার্মানি এবং রাশিয়াতেই হচ্ছে তা নয়, বালকান রিজিয়ন যেটাকে আমরা বলি, সেই বালকান রিজিয়নেও একটা প্রচণ্ড পলিটিক্যাল টার্মোয়েল চলছে, স্পেশালি ইউগোস্লাভিয়াকে ঘিরে। ব্রেকআপ হয় ইউগোস্লাভিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, তারপর আরও সেগুলো ডিসইন্টিগ্রেশন হচ্ছে। এই যে ছোটো ছোটো দেশগুলো তৈরি হচ্ছে, এদের মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হচ্ছে, একটা সিভিল ওয়ার তৈরি হচ্ছে। এই নানা রকম কারণে যুগোস্লাভিয়াকে ব্যান করা হচ্ছে এই ইউরোপ থেকে। এবার এই যুগোস্লাভিয়ার ব্যান হওয়া যেমন একটা খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল ইভেন্ট, কিন্তু এর ফলে আরেকটা ঘটনা ঘটছে, এর ফলে ডেনমার্ক কোয়ালিফাই করছে, সেকেন্ড হয়েছিল, কারণ ডেনমার্ক যুগোস্লাভিয়ার গ্রুপে সেকেন্ড হয়েছিল, এবং ডেনমার্ক অরিজিনালি ডিড নট কোয়ালিফাই করতে পারেনি ইউরো 1992-তে, কিন্তু এই সুইডেনে অনুষ্ঠিত 1992 এর ইউরোতে ডেনমার্ক কোয়ালিফাই করছে অ্যাট দি এক্সপেন্স অফ যুগোস্লাভিয়া। এবং সেই যুগোস্লাভিয়া কোন যুগোস্লাভিয়া? যারা কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে একটা পাওয়ার হাউস, যারা আর্গুয়েবলি এই ইউরো জেতার একটা দাবিদার। কারণ রেড স্টার বেলগ্রেড এর ঠিক আগের বছর 1991-তে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ এখন যেটা আমরা জানি, রেড স্টার বেলগ্রেড সেই সময় সেটা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ 1991। ডেনমার্ক কোয়ালিফাই করে মাত্র 9 দিন সময় পায়। আমরা পরবর্তীকালে নানা ইন্টারভিউতে দেখেছি, বিশেষত পিটার স্মাইকেলের খুব বিখ্যাত একটা ইন্টারভিউ আছে, আপনারাও দেখতে পারেন, সেখানে পিটার স্মাইকেল বলছে যে কীভাবে তারা, স্মাইকেল একমাত্র প্লেয়ার হয়তো যে বাইরে একটা ক্লাবে খেলতো, সে ক্লাব সিজন শেষ হওয়ার পর ছুটি কাটাতে গেছিলো, এবং ছুটি কাটাতে গিয়ে জানতে পারে যে আমাদের ফিরে আসতে হবে, ডেনমার্কের হয়ে খেলতে হবে, এবং একেবারেই কোনো মানে প্রিপেয়ার করার টাইম ছিল না, ডিরেক্ট এসে ইউরো খেলতে নেমে যায়। এবং আরেকটাও ইম্পর্টেন্ট কথা এখানে ডেনমার্কের ব্যাপারে বলে রাখা দরকার, যে মাইকেল লাউডরুপ ডেনমার্কেরই নয়, বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ডারি প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ারের তালিকায় প্রথম দশে আসে। সেই মাইকেল লাউডরুপ কিন্তু এই ডেনমার্ক টিমের পার্ট ছিলেন না, সেটার একটা অন্য কারণ। তখন ডেনমার্কের যিনি কোচ মোলার নিলসেন, তিনি খুব কুখ্যাত ছিলেন নিজের ডিফেন্সিভ খেলা স্টাইল। আরে কি করবে, তো টিমটা তো ভালো। হ্যাঁ, এবার মাইকেল লাউডরুপ বলেছিল, মাইকেল লাউডরুপ পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই ডিফেন্সিভ টিমে আমি খেলি না, সুতরাং উনি ডেনমার্ক থেকে খেলবেন না বলে দিয়েছেন। ফলে মাইকেল লাউডরুপও এই টিমে নেই, নিজের সেরা প্লেয়ার নেই, টুর্নামেন্টে 7 দিন আগে তারা জানতে পারছে, করে খেলতে আসছে। আচ্ছা, এই দুটো গ্রুপে ভাগ প্রতিটা ইউরো 1992 পর্যন্ত হয়েছে। দুটো গ্রুপ আমি বলে দিচ্ছি। গ্রুপ 1-এ ছিল সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স এবং ইংল্যান্ড।
আর গ্রুপ 2-তে ছিল নেদারল্যান্ডস, জার্মানি, স্কটল্যান্ড এবং সিআইএস, যেটা ইউএসএসআর ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, হ্যাঁ, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, স্টেটস। ওরা নাম বদলে সাদা জার্সি পরে ওখানে ছিল। গ্রুপ 1 কিন্তু খুব ইন্টারেস্টিং, তার কারণ গ্রুপ 1-এ ফ্রান্স আছে, ইংল্যান্ড আছে, হোস্ট নেশন সুইডেন আছে, অদ্ভুতভাবে কোয়ালিফাই করে এসছে সেই ডেনমার্ক আছে। এই ফ্রান্স কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি একটা নতুন ফ্রান্স, তার কারণ তাদের এর আগের যে জেনারেশনের যে লেজেন্ডারি খেলোয়াড়রা তারা সবাই রিটায়ার করে যাচ্ছেন। প্লাতিনি এই ফ্রান্স টিমের ম্যানেজার, আরেকজন মার্কিউরিয়াল ট্যালেন্ট যাকে আমরা বারবার দেখবো ভবিষ্যতে, এরিক ক্যান্টনা এই টুর্নামেন্টে ফ্রান্সের ওই ডেবিউ করছেন। কিন্তু প্রথম ম্যাচে সুইডেনের সাথে এই যে নতুন স্টার ফ্রান্সের, তারা খুব একটা সাফল্য পাচ্ছেন না, তারা সুইডেনের সাথে 1-1 গোলে ড্র করে ফেলছেন। ইংল্যান্ড এই সময় অতটা নামেও, এমন একটা টুর্নামেন্ট যেখানে ধারে ধারেও খুব একটা তাদেরকেও পাত্তা দিচ্ছিল না, তাদের টিম অতটা ভালো ছিল না, কোচ তখন টেরি ভেনেভেলস ছিলেন, তার সাথে প্লেয়ারদের সম্পর্ক ভালো ছিল না, এফের সম্পর্ক ভালো ছিল না, কোনো রকমে তারা কোয়ালিফাই করে এসেছিল। খুব স্বাভাবিকভাবেই তারা তাদের যে ক্যাম্পেইন সেটা স্টার্ট করছে ডেনমার্কের সাথে 0-0 ড্র করে। পরবর্তীকালে কিন্তু আমরা দেখব যে ইংল্যান্ড আর ফ্রান্সের যে ম্যাচ, সেই ম্যাচটার আগে ফুটবল হুলিগানিজম আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এবং ফুটবল হুলিগানিজমটাই হয়ে যাচ্ছে মেন ফ্যাক্টর এই ম্যাচে। তাতে হয়তো প্লেয়ারদের কনসেন্ট্রেশনে ল্যাপস হচ্ছে, ওই জন্য এই ম্যাচটা 0-0 গোলে ড্র হয়ে যাচ্ছে। তাহলে ডেনমার্কের এখানে একটা সুযোগ তৈরি হলো। ডেনমার্কের কিন্তু মাস্ট উইন ম্যাচ হয়ে গেল ফ্রান্সের সাথে। এবার ডেনমার্ক, তুই যেরকম বলছিলি যে ডেনমার্ককে কেউ অতটা বার্তা দেয়নি, ওরা প্রিপারেশন করারও সময় পায়নি। ফ্রান্স নিজেদের টিমে অনেক বড় বড় প্লেয়ার আছে, জন পিয়ের পাপান আছে, এরিক ক্যান্টনা আমরা আগেই বলেছি তিনি আছেন। এরা একটু লাইটলি ডেনমার্ক নিয়ে নেয়, এবং লাইটলি নেওয়ার জন্য যা হয় আর কি, লাইটলি তুমি যদি কোনো টিমকে নাও এরকম বড় টুর্নামেন্টে, তাহলে কিন্তু তোমায় লাইট প্রাইস না, একটা হেভি প্রাইস পে করতে হবে, এবং 2-1 গোলে। এবং আমরা জানি যে এই ডেনমার্ক টিম দ্বিতীয় ম্যাচটা হেরে যায়, দ্বিতীয় ম্যাচটা কিন্তু তারা হারবে এক্সপেক্ট করে না, কারণ দ্বিতীয় ম্যাচে ডেনমার্ক টিম ভালো খেলেছে। আমরা পিটার মাইকেলের জবানবন্দিতেই শুনেছি যে বলছে যে আমরা ভালো খেলেও হেরে যাই, সুতরাং সেখানে ডেনমার্ক টিমও একটা কনফিডেন্স আস্তে আস্তে পেতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাচটা ওই জন্যই ডেনমার্ক 2-1 গোলে জিতে যায়। পরবর্তীকালে তুই ইন্টারভিউর কথা বলছিলি, এই ইন্টারভিউ ব্রায়ান লাউড্রুপেরও একটা ইন্টারভিউ আছে, মাইকেল লাউড্রুপের ভাই, তিনি বলছিলেন যে এই ফ্রেঞ্চ প্লেয়াররা আমাদের নিয়ে হাসাহাসি করছিল, তো সেখানে একটা যাত্রাভিমানেরও একটা ব্যাপার ছিল। শেষ ম্যাচে ইংল্যান্ড এখানে জ্বলে ওঠে, 1-0 গোলে লিড নিয়ে নেয় সুইডেনের বিরুদ্ধে, কিন্তু সুইডেন আবার ফিরে আসে এবং 2-1 গোলে জিতে একসাথে 2 হেভিওয়েট ফ্রান্স আর ইংল্যান্ড এদেরকে বিদায় নিতে বাধ্য করে এই টুর্নামেন্ট। খুব ইন্টারেস্টিং, কারণ আমরা যদি অন পেপার এই গ্রুপটা দেখি আমাদের মনেই হবে যে ফ্রান্স আর ইংল্যান্ড উঠবে, সুইডেন ডেনমার্ক আউট হয়ে যাবে, কিন্তু সুইডেন ফার্স্ট, ডেনমার্ক সেকেন্ড হয়ে পরবর্তী রাউন্ডে চলে যায়। আমরা যদি গ্রুপ 2 বা গ্রুপ বি এর দিকে এবার ফোকাস করি, নেদারল্যান্ডস, জার্মানি, স্কটল্যান্ড আর সিআইএস। নেদারল্যান্ডসের খুব খারাপ একটা 1990-এর ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন গেছিলো, তারপরে রেনে মিশেলকে আবার ফিরিয়ে আনা হয়, রিটায়ারমেন্ট ভেঙে গেল একটা 64 বছরের মানুষকে জোর করে আবার ফিরিয়ে আনা হয় টিমকে ম্যানেজ করার জন্য। এবং এই টিমে কিন্তু 1988 ইউরোর গোটা টিমটাই ছিল, তার সাথে অ্যাড হয়েছিল ডেনিস বার্গক্যাম্প। ওরে বাবা! সুতরাং অত্যন্ত শক্তিশালী একটা দল, অন পেপার শক্তিশালী, টুর্নামেন্ট অলমোস্ট ফেভারিটস হিসেবে শুরু করছে। এবং এই ইনক্লুশন প্রথম ম্যাচেই ডিভিডেন্ড দেয়, কারণ প্রথম ম্যাচেই একটা অসাধারণ গোল করে 1-0 জিতিয়ে দেয়। এই ম্যাচটা ডেনিস বার্গকাম্প কন্ট্রোল করেছিল এই ম্যাচটা। সুতরাং প্রথম ম্যাচেই ইউরোতে ডেনিস বার্গকাম্প একটা গোল করে স্কটল্যান্ডের এগেনস্টে। জার্মানি কিন্তু প্রথম ম্যাচে সিআইএস কিন্তু নরওয়ের টিম, জার্মানি কিন্তু প্রথম ম্যাচে সিআইএসের সাথে 1-1 ড্র করে। এই 1-1 ড্র কিন্তু একটা 91st মিনিট পেনাল্টি থেকে, মানে জার্মানি ম্যাচটা হেরেই যাচ্ছিল, হারতে হারতে শেষ মুহূর্তে গিয়ে একটা পেনাল্টি থেকে স্কোর করে এই ম্যাচটা 1-1 ড্র হয়। কিন্তু পরের ম্যাচটা জার্মানি খুব কম্প্রিহেন্সিভলি স্কটল্যান্ডকে 2-0। জার্মানিকে আমরা বারবারই দেখেছি কিন্তু টুর্নামেন্টের শুরুটা যদিও একটু স্লো হয়, তারপরে আস্তে আস্তে এরা গতি নিয়ে নেয়। পরের ম্যাচে 2-0 গোলে স্কটল্যান্ডকে ইজিলি হারিয়ে দেয়। সিআইএস জার্মানির সাথে 1 পয়েন্ট পাওয়ার পর নিজেদের আস্তে আস্তে একটু কনফিডেন্স বাড়তে শুরু করে, এবং তার ফলে তারা নেদারল্যান্ডসকেও কিন্তু গোললেস ড্রতে আটকে দেয়। নেদারল্যান্ড ভার্সেস সিআইএস কোনো গোল হচ্ছে না, এবং একটা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল এই ম্যাচে আমরা দেখতে পাই। নেদারল্যান্ডস ভার্সেস জার্মানি, এটা একটা একদম খুব ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে এই গ্রুপে। এই ম্যাচে আমরা দেখছি যে নেদারল্যান্ড
জার্মানির টিম সিলেকশনের জন্যই হোক, যে কারণেই হোক, জার্মানিকে কমপ্লিটলি ডমিনেট করে 4-5 গোলেও জিততে পারতো, খেলাটা 3-1 গোলে জেতে। স্কটল্যান্ড ইতিমধ্যে নিজের পরবর্তী ম্যাচে সিআইএসকে হঠাৎ করে 3-0 গোলে হারিয়ে দেয়। সিআইএস যে কিনা নেদারল্যান্ড এবং জার্মানিকে আটকে ড্র করে ফেলেছে, স্কটল্যান্ডের কাছে সে 3-0 গোলে হেরে যায়। আমরা জানতে পারি যে সিআইএস এর কিছু প্লেয়ারের এগেনস্টে নাকি অ্যালিগেশন ছিল যে এই ম্যাচের আগে তাদেরকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে, দুখানা ড্র করে ফেলেছে, প্রচন্ড আনন্দ পেয়েছে, সুইডেনে গেছে, ঠান্ডা লেগেছে, একটু মদ খেয়ে ফেলেছে, কিন্তু সেটার কোনো প্রমাণ আমরা পাই না। কিন্তু এটা একটা কথিত আছে যে তারা মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণে এই ম্যাচটা 3-0 হেরেছে। যেহেতু স্কটল্যান্ড সিআইএসকে হারিয়ে দেয়, সেই কারণে জার্মানি সেকেন্ড হিসেবে গ্রুপে ফিনিশ করে এবং সিআইএস এই গ্রুপ থেকে আর পরের রাউন্ডে যেতে পারে, 4 নম্বরে ফিনিশ করে। জার্মানি সেকেন্ড হয়ে সেমিফাইনালে ফেস করবে সুইডেনকে, হোস্ট কান্ট্রি, আর নেদারল্যান্ডস আর ডেনমার্কের খেলা হবে। প্রথম যে সেমিফাইনাল সুইডেন ভার্সেস জার্মানি, জার্মানি কিন্তু যেভাবেই কুঁতে কুঁতে হলেও যেভাবেই হোক ওরা এসছে সেমিফাইনাল অবধি। কিন্তু এটা মনে রাখতে হবে, গত 6টা টুর্নামেন্টের মধ্যে এটা কিন্তু জার্মানির 4র্থ সেমিফাইনাল। ইউরোর ইতিহাসে আমরা দেখব যদি কোনো টিমকে মোস্ট কনসিস্টেন্ট টিম বলতে হয় তাহলে সেটা হলো জার্মানি, বারবারই সেমিফাইনাল নাহলে ফাইনালে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই ম্যাচে আবার একটা জিনিস হয়, সেটা হলো সেই ফুটবল হুলিগানিজম। ফুটবল হুলিগানিজমের জন্য এই ম্যাচটা চিরকাল মনে রাখবে লোকে। মাস লুটিং দেখা যায় স্টেডিয়ামের বাইরে, প্রায় খেলা শুরুর আগে 200 জনকে খেলা শুরু হওয়ার আগেই অ্যারেস্ট করে ফেলা হচ্ছে। আন্দ্রে ব্রেমে বাইরের দিকে অত মন না দিয়ে খেলায় মনোনিবেশ করছেন এবং দুর্ধর্ষ পারফরমেন্স করছেন। জার্মানি 2-0 এই ম্যাচটা কিন্তু জিতছিল। সেই সময় একটা মোমেন্টাম শিফটের মতো সুইডেন একটা পেনাল্টি পায়। সবাই ভেবেছিল যে সুইডেন হয়তো ফিরে আসবে, কিন্তু জার্মানি তৃতীয় গোল করে ম্যাচটা কি বলবো ভাগ্য ওখানে নির্ধারণ করে দেয়। যদিও সুইডেন একদম লাস্ট মোমেন্টে গিয়ে একটা কনসোলেশন গোল এই ম্যাচে একদম 3-2-তে ওরা জিতে যায়। দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু গল্পটা একেবারেই এরকম ছিল না। দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু এই যে ডেনমার্ক টিম, যাদের কেউ কোনো পাত্তা দেয়নি, তার এগেনস্টে ছিল এই দুর্ধর্ষ জার্মানিকে তারা অনেক গোল দিয়েছে সেরকম একটা নেদারল্যান্ডস। কিন্তু এই ম্যাচের শুরুতেই ডেনমার্ক কিন্তু 1 গোলে এগিয়ে যায় এবং ফ্র্যাঙ্ক ডে বোর, বিখ্যাত খেলোয়াড়, লেজেন্ডারি খেলোয়াড়, অনেক ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনালে, কিন্তু ফ্র্যাঙ্ক ডে বোরকে আমরা দেখব যে ইউরো থেকে এই ম্যাচ থেকে তার দুর্ভাগ্য শুরু। কারণ এর পরের ইউরোতেও ফ্র্যাঙ্ক ডে বোর কিন্তু বারবার তার ভুলের জন্য এই নেদারল্যান্ডস টিমকে মাসুল গুনতে হবে। যদিও 1 গোলে এগিয়েছিল ডেনমার্ক, 23 মিনিটের মধ্যে নেদারল্যান্ডস ইকুয়ালাইজ করে ফেলে। আবার ঠিক তার 10 মিনিট বাদে ডেনমার্ককে আমরা দেখছি 2-1 করে দিচ্ছে ম্যাচটা, লারসেন গোল করছে। এইখানে রাইকার্ড খেলার মধ্যে ফিরে আসেন। রাইকার্ড এই ম্যাচটা সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করেছিলেন, কিন্তু তিনি রেনে মিশেলসের ব্রিলিয়েন্সের কথাই বলতে হবে একে। তিনি পরবর্তীকালে দেখছি আমরা অনেক ওপরে এসে খেলছেন, মাঝমাঠ থেকে খেলাটাকে কন্ট্রোল করছেন, অনেক চান্স পাচ্ছে নেদারল্যান্ডস। কিন্তু ডেনমার্ক কোনো রকমে এটাকে ধরে রেখেছে। 2-2-তে খেলা শেষ হচ্ছে, ম্যাচ যাচ্ছে পেনাল্টিতে। এবার আমরা বলছিলাম এতক্ষণ ধরে যে প্রত্যেকটা ইউরো এবার থেকে আমরা দেখবো 84 পর থেকে যে একজন মানুষের ইউরো হবে, একজন খেলোয়াড়ের ইউরো হবে, তাকে সুপারস্টার বানিয়ে দেবে। 88 যে সুপারস্টার মার্কো ভ্যান বাস্তেন, এই পেনাল্টি শুটআউটের একমাত্র পেনাল্টিটা মার্কো ভ্যান বাস্তেন মিস করে এবং ডেনমার্ক চলে যাচ্ছে ফাইনালে প্রথমবার 5-4 গোলে জিতে এবং এগেনস্ট অল দ্য অডস। মানে এই গল্প হয়তো, মানে এটা শুধু গল্পেই হয়তো সম্ভব যে টিম কোয়ালিফাই করেনি, যে টিম আসারই কথা ছিল না টুর্নামেন্টে, তারা সবাইকে হারিয়ে দাঁতে দাঁত চেপে একটা লড়াই করে ফাইনালে চলে আসছে এবং ফাইনালে খেলছে জার্মানির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই এই জার্মানি ওভার আর্চিং ফেভারিট। হ্যাঁ, এতটাই ফেভারিট যে মিডিয়াতে সেখানে কি লেখা হচ্ছে, তখন মিডিয়াতে লেখা হচ্ছে যে এই ডেনমার্ক টিম এরা একদম প্রিপেয়ার করেনি, এরা নিজেদের হোটেলও ঠিক করে বুক করেনি, নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি ঠিক করে, তারা একদম তারা লাঞ্চ করছে, ডিনার করছে ম্যাকডোনাল্ডসের বড় বড় বার্গার খেয়ে। তাদের টিমকে জার্মানির পত্রিকা থেকে নাম দিয়ে দেওয়া হয় দ্য বিগ ম্যাক্স। কিন্তু সেই বিগ ম্যাক্স অ্যাচিভিং সামথিং বিগ এই ফাইনালে এসে পৌঁছে যায় এবং এই যেটা তথাগত বলছিল, জার্মানি হয়তো এই টুর্নামেন্টের বেস্ট প্রিপেয়ার্ড টিম, তার উল্টো দিকে ডেনমার্ক হচ্ছে এই টুর্নামেন্টের ওয়ার্স্ট প্রিপেয়ার্ড টিম। সুতরাং সব থেকে প্রিপেয়ার্ড টিমের বিরুদ্ধে সব
থেকে লেস প্রিপেয়ার্ড টিম, তাদের এই দুটো টিমের মধ্যে ফাইনাল, কিন্তু হয়তো এই ডেনিশ টিমের কিছু হারানোর ছিল না, সেই মানসিকতা হয়তো তাদের মনে কাজ করেছে। প্রথম দিকে স্বাভাবিকভাবেই একটু নার্ভাস স্টার্ট করে ডেনমার্ক, কিন্তু 19 মিনিটে খেলার রেফারি একটা অ্যাডভান্টেজ প্লে করে। ইয়ানসেনের কাছে বল আসে, ইয়ানসেন যে কিনা তখনকার কন্টেম্পোরারি ইউরোপিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফিনিশার্স, দূর থেকে কোনো শটই তার গোলে থাকে না, কোনো শটই তার গোলে থাকে না, দূর থেকে কাছ থেকে। ফলে সেই জ্যানসেনের থেকে কেউই যেটা আশা করেননি, সেই জ্যানসেন হয়তো নিজেও আশা করেননি, উনি বলটায় লাথি মারেন এবং বলটা টপ কর্নারে চলে যায়। সুতরাং একটা অবিশ্বাস্য ফিনিশ, এহানো জ্যানসেন 1-0 লিড দিয়ে দেয় ডেনমার্ককে। এটাকেই হয়তো রিটেন ইন দ্য স্টার্স বলা হয়। এরপরে খেলা আবার চলছে, কিন্তু সেকেন্ড হাফে খেলা খুব একটা ওপেন খেলা শুরু হয়, কারণ জার্মানি ইকুয়ালাইজ করতে চায়, ডেনমার্ক কোনো মতে জার্মানিকে আটকে রেখেছে। খেলার 78 মিনিটে একটা পুরোপুরি ইললিগাল গোল ডেনমার্ক পেয়ে যায়। ডেনমার্কের যে স্ট্রাইকার উইলফোর্ট, সে হাত দিয়ে বলটা ধরে অলমোস্ট বলটাকে ক্যাচ ধরে নামিয়ে সেটাকে ফিনিশ করে দেয়, এবং সেই গোলটা ডিসঅ্যালাউড হয় না, সেই গোলটা স্ট্যান্ড করে। আমরা গোল্ডেন হ্যান্ড হিসাবে মারাদোনার গোল জানি, কিন্তু তার হ্যান্ড অফ গড হিসাবে জানি, সেই তার 6 বছর পরে ডেনমার্ক ইউরোর ফাইনালে নিজের সেকেন্ড গোল উইলফোর্ট সিমিলারলি হাত ইউজ করে একটা গোল করছে, এবং তার সাথে সাথে 2-0 গোলে ডেনমার্ক এই ইউরো জিতে হয়তো বলা যেতে পারে মোস্ট সেন্সেশনাল ভিক্টরি এভার। তখন পর্যন্ত এর একটা পুনরাবৃত্তি হয়তো গ্রিস করবে 2004-এ, কিন্তু গ্রিসের জয়টা থেকেও এটা বেশি, গ্রিসটা এটা লিগ্যাল ওয়েতে কোয়ালিফাই করে, হ্যাঁ মানে গ্রিসের জয়ের থেকেও এটা অনেক বেশি আনএক্সপেক্টেড ভাবে চ্যাম্পিয়ন হয়ে যায়, এবং এই চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাই নতুন ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক 1992 সুইডেন। এবং এই যে ডেনমার্ক জিতে যাচ্ছে, সমস্ত মিডিয়ায় তুই যে কথাগুলো বলছিস, মিডিয়াতে কিন্তু সেই কথাই বলা হচ্ছে, এরা কি করে জিতে গেল, এরা তো হয় না, এই তো ফ্লুকে জিতে গেছে। তখন কিন্তু আমরা যে কথাটা আগে বলছিলাম, যে জার্মান যে ম্যানেজার বর্টি ভক্স, উনি কিন্তু বলেছিলেন যে টিম ফ্রান্স, নেদারল্যান্ড আর জার্মানিকে হারিয়ে একটা চ্যাম্পিয়ন হয়, তাদের মতো যোগ্য বিজেতা আর কেউ হতে পারে না। ন্যায্য কথা। এই ডেনমার্ক টিমের আরেকজনের কথা, যিনি ছিলেন না এখানে, সেই মাইকেল লাউডরুপের কথা বলতে হবে, কারণ এই মাইকেল লাউডরুপের না থাকাটা বোধহয় ডেনমার্কের এই জয়কে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। লাউডরুপ সেই সময় আমরা জানি বার্সেলোনার হয়ে ফুটবল খেলছেন, তিনি চ্যাম্পিয়ন্স লিগটা বার্সেলোনার হয়ে জিততে চাইছেন, যদিও তিনি জিতবেন কিনা সেটা আমরা পরে আলোচনা করবো কখনো। এই ডেনমার্ক টিমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তুই একটু আগে বলছিলি, যে পিটার স্মাইকেল ছাড়া কিন্তু আর কোনো প্লেয়ারকে আমরা দেখবো না এই টিম থেকে, যে ক্লাব ফুটবলে গিয়ে একটা ইলাস্ট্রিয়াস একটা কেরিয়ার হচ্ছে তার একটা। পিটার স্মাইকেল, তিনি অ্যালেক্স ফার্গুসনের নেতৃত্বে ইউনাইটেডের হয়ে প্রচুর প্রিমিয়ার লিগ জিতবেন, 99-এর ট্রেবেল জিতবে, চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। যাই হোক, যদিও এই জিনিস নিয়ে যখন ডেনমার্কের প্লেয়াররা যখন ফিরে যায় কোপেনহেগেনে, সেইখানে মানুষের যে ঢল নামে, তারা স্বভাবতই বুঝিয়ে দিচ্ছিল এইসব নিয়ে তারা খুব একটা চিন্তিত নয়। কিন্তু একটা জিনিস চিন্তার তখনও গোটা বিশ্বে রয়েই গেছিল, সেটা হলো হাজার কিলোমিটার সাউথ ইস্টে কোপেনহেগেনের থেকে যে বলকান রিজিয়নে যে সিভিল ওয়ার চলছিল, সেখানে যে র্যাম্পেন্ট এথনিক ক্লেন্সিং, যে পগ্রম, যে জেনোসাইড, সেটা কিন্তু তখনও কন্টিনিউ হচ্ছিল। লক্ষাধিক মানুষ এখানে এই সিভিল ওয়ারে প্রাণ হারান। মজার গল্প হলো লুকা মডরিচ এই সময়, এই সিভিল ওয়ারের সময় তিনি কিন্তু এই বসনিয়া অঞ্চল থেকে ক্রোয়েশিয়া চলে এসে আশ্রয় নেন। এই গল্প আমরা পরে শুনেছি। তিনি ম্যানলারিশ ছিলেন কি করে, এই সময় যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা ছিল, আমরা বুঝতেই পারছি যে কি অবস্থা তখন পৃথিবীর। এইখানে এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান টাচ কিন্তু আমরা পিটার স্মাইকেলের কাছ থেকে পেয়ে যাই, যেখানে তিনি একটা ইন্টারভিউতে বলেন, আমরা তো নিজের দেশের জন্য এটা জিতেছি এই টুর্নামেন্টটা, কিন্তু এই টুর্নামেন্টটা আমরা ইউগোস্লাভিয়ার জন্যও জিতেছি, যে রিজিয়নটা আজকে এতটা আক্রান্ত মানুষ, তাদের কথা কিন্তু জিতে গিয়ে এই গোলকিপার, কিংবদন্তি গোলকিপার ভুলে যাচ্ছেন না। এবং এই যুগোস্লাভিয়ার জন্য জিতেছি তার আরও একটা মানে হতে পারে যে তাদের না খেলার জন্যই আমরা এখানে এসে পৌঁছেছি, সেটাও একটা কারণ। যাই হোক, আমরা
এর সাথে সাথেই এই এপিসোডের শেষে, এই পর্বের শেষে এসে পৌঁছেছি। আমরা পরবর্তী পর্বে আবার ইউরো 1996 আর 2000 এই দুটো ইউরোর আলোচনা নিয়ে ফিরে আসব। আমাদের এই সিরিজ আপনাদের কেমন লাগছে আপনারা জানান। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আমাদের ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা যারা ইন্টারেস্টেড ফুটবল নিয়ে, ভারতীয় ফুটবল, ইউরোপীয় ফুটবল নিয়ে, তাদের জানান আমাদের এই প্রচেষ্টার কথা, এবং আমাদের পরবর্তী এপিসোডের পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।